শ্রাবণের গভীর অন্ধকার রাতে ধীরে ধীরে ঘুম ভেঙে যায়। কোথায় দূরে বঙ্গোপসাগরের শব্দ শুনে বর্ষণ অনেকক্ষণ হয় থেমে গেছে। যতদূর চোখ যায় কালো আকাশ মাটির শেষ তরঙ্গকে কোলে করে চুপ করে রয়েছে, যেন নিস্তব্ধ হয়ে দূর উপসাগরের ধ্বনি শুনছে। মনে হয় কারা যেন বড় বড় কপাট খুলছে, বন্ধ করে ফেলছে আবার। কোন দূর নীরব আকাশ রেখার সীমানায় বালিশের মাথা রেখে যারা ঘুমিয়ে আছে তারা ঘুমিয়ে থাকে কাল ভোরে জাগাবার জন্যে। যেসব ধূসর হাসি, গল্প, প্রেম মধুমাখা পৃথিবীর পাথরে কঙ্কালে অন্ধকারে মিশেছিল, ধীরে ধীরে জেগে ওঠে তারা। পৃথিবীর অবিচলিত পিঞ্জর থেকে খসিয়ে আমাকে খুঁজে বার করে। সমস্ত বঙ্গোপসাগরের উচ্ছ্বাস থেমে যায় যেন। মাইলের পর মাইল মৃত্তিকা নীরব হয়ে থাকে। কে যেন বলে, আমি যদি সেই সব কপাট স্পর্শ করতে পারতাম তাহলে এই রকম গভীর নিস্তব্ধ রাতে স্পর্শ করতাম গিয়ে। আমার কাঁধের ওপর ঝাপসা হাত রেখে ধীরে ধীরে আমাকে জাগিয়ে দিয়ে চোখ তুলে আমি 2 স্তর অন্ধকারের ভেতর ধূসর মেঘের মতো প্রবেশ করলাম। সেই মুখের ভেতর প্রবেশ করলাম। আমন্ত্রণ সবাইকে কেওয়া স্টিল সকাল 24-এ। প্রিয় দর্শক, সাথে আছি আমি তাসনুভা মোহনা। আজ বৃহস্পতিবার 3 শ্রাবণ 1431 বঙ্গাব্দ, 18 জুলাই 2024 খ্রিস্টাব্দ। এক দফা দাবিতে আজ সারা দেশে কমপ্লিট শাটডাউন পালনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। বুধবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দেয়া হয়। জানানো হয়, আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা, খুনিদের বিচার এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত কোটা সংস্কারের এক দফা দাবিতে তাদের এই কর্মসূচি। হাসপাতাল সহ জরুরি সেবা ব্যতীত সব প্রতিষ্ঠানের দরজা বন্ধ থাকবে। একই সাথে রাস্তায় অ্যাম্বুলেন্স ছাড়া চলবে না কোনো গাড়ি। কর্মসূচি সফল করতে সব পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রায় কোটা নিয়ে সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি শিক্ষার্থীদের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে আশ্বাস দেন জড়িত ও উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের কথাও জানান সরকার প্রধান। আশ্বাস দেন নিহতদের পরিবারের পাশে থাকার। আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে অরাজকতা ও প্রাণহানির প্রেক্ষিতে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ভাষণ নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করা। বুধবার সন্ধ্যা 7:30টায় দেয়া ভাষণে সরকার প্রধান হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে আশ্বাস দেন জড়িত ও উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। জানান, হবে বিচার বিভাগীয় তদন্ত। আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই, বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরও ঘোষণা করছি, হত্যাকাণ্ড সহ
যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ন্যায় বিচার পাওয়ার আশার কথা জানান প্রধানমন্ত্রী। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে। তাদের হতাশ হতে হবে না। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকেন। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে জোরদার হয়ে উঠেছে এবং যেভাবে দেশের পরিস্থিতি উত্তাল হয়ে উঠেছে, আমরা চাই এই পরিস্থিতির আশু সমাধান হোক। চলে যাচ্ছি পরবর্তী আয়োজনে। প্রিয় দর্শক, এবারে আপনাদের জন্য রয়েছে আবহাওয়ার খবরাখবর। চলুন জেনে আসি গত 24 ঘন্টার আবহাওয়ার তথ্য এবং জানিয়ে দিই আজ সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। গেল 24 ঘন্টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে 36.7 ডিগ্রির বিপরীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। রংপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.7 এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে 36.5 ডিগ্রির বিপরীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি। সিলেটে 36 ডিগ্রি সেলসিয়াসের বিপরীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে 34.3 ডিগ্রি সেলসিয়াসের বিপরীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস। খুলনার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি। বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 36.7 ডিগ্রি সেলসিয়াস। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। আজ 3 শ্রাবণ। আজকের দিনে যাদের জন্মদিন তাদেরকে জানাই প্রাণঢালা অভিনন্দন। চ্যানেল 24-এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সেই সঙ্গে জানবো আজ কিংবদন্তি কারা কারা আছেন পৃথিবীতে যাদের জন্মদিন। চলুন জেনে আসি। 1861 সালের এই দিনে জন্মগ্রহণ করেন দক্ষিণ এশিয়ার প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলি। ব্রিটিশ ভারতের প্রথম 2 জন নারী স্নাতকদের একজন তিনি। 19 শতকের শেষ ভাগে তিনি পাশ্চাত্য চিকিৎসায় ডিগ্রি অর্জন করেন এবং আনন্দীবাই যোশীর সাথে তিনিও হয়ে ওঠেন ভারতের প্রথম দিকের একজন নারী চিকিৎসক। 1918 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশি চিত্রশিল্পী আনোয়ারুল হক। তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারি আর্ট ইনস্টিটিউট গড়ে তোলার পেছনে তার ভূমিকা ছিল। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং শিক্ষক হিসেবে সুনাম অর্জন করেন। 1945 সালে সর্বভারতীয় শিল্পকলা প্রতিযোগিতায় জল রং চিত্রে শ্রেষ্ঠ শিল্পীর সম্মান লাভ করেন। 1918 সালের এই দিনে জন্মগ্রহণ করেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের বিপ্লবী রাজনৈতিক নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি 1994 থেকে 1999 খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তিনি দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপ্রধান। আফ্রিকান জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রের আদর্শের ধারক ম্যান্ডেলা 1991 থেকে 1997 খ্রিস্টাব্দ পর্যন্ত আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেন। 1943 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় সঙ্গীত শিল্পী আরতি মুখোপাধ্যায়। মূলত তিনি বাংলা, হিন্দি চলচ্চিত্র এবং আধুনিক গান গাওয়ার জন্য বিখ্যাত। তিনি বাংলা ভাষায় আনুমানিক 15,000 গান গেয়েছেন এবং হিন্দি সহ অন্যান্য ভাষার গানেও নিজের কৃতিত্বের ছাপ রেখে চলেছেন। 1982 সালের এই দিনে জন্মগ্রহণ করেন একজন চলচ্চিত্র অভিনেত্রী ও সাবেক মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়া। 2000 সালে তিনি মিস ওয়ার্ল্ড উপাধি লাভ করেন। 2002 সালে তামিল ঠামিজান ও হিন্দি চলচ্চিত্র দ্য হিরো ছবির মাধ্যমে তার অভিষেক হয়।
2016 সালে তিনি ভারত সরকার প্রদত্ত পদ্মশ্রী পুরস্কার অর্জন করেন এবং টাইম ম্যাগাজিন প্রকাশিত তালিকায় শীর্ষ 100 প্রভাবশালী নারী হিসেবে তালিকাভুক্ত হন। 2009 সালের নভেম্বরে নেলসন ম্যান্ডেলার সম্মানে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস উদযাপনের ঘোষণা দেয়। 2010 সালের 18 জুলাই নেলসন ম্যান্ডেলার জন্মদিনে সর্বপ্রথম এই আন্তর্জাতিক দিবস পালিত হয়। প্রতি বছর নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস উদযাপনের কারণ হচ্ছে তার কাজের উপর আলোকপাত করা। বর্ণবাদের বিরুদ্ধে আজীবন লড়াই করেছেন এই কিংবদন্তি নেতা। গণতন্ত্র এবং সামাজিক ন্যায়ের প্রতীক হিসেবে গণ্য ম্যান্ডেলা 250টিরও অধিক পুরস্কার পেয়েছেন। দক্ষিণ আফ্রিকায় ম্যান্ডেলা তার গোত্রের কাছে মাদিবা নামে পরিচিত। এই শব্দের অর্থ জাতির জনক। তার স্মৃতির উদ্দেশ্যে তারই লেখা একটি কবিতার অংশ বিশেষ পাঠ করছি। স্বাধীনতা। স্বাধীনতা মানে শুধু শৃঙ্খল মুক্তি নয়, স্বাধীনতা হলো মাথা উঁচু করে বাঁচা আর নিজেকে দীপ্ত রাখা। স্বাধীনতা মানে অন্যের স্বাধীনতা। কখনো পতন ঘটেনি, এটাই বেঁচে থাকার বড় গৌরব নয়। বেঁচে থাকার গৌরব হচ্ছে পতনের মুখে বারবার উঠে দাঁড়ানো। আত্মতৃপ্তি হচ্ছে বিষ পানের মতো, আর বিষ পানের পরেই মনে হতে পারে শত্রুর বুঝি বিনাশ ঘটেছে। আমি হেঁটে দরজা ঠেলে যখন বাইরে যাই, তখনই মনে হয় আমি বুঝি স্বাধীনতার কাছে পৌঁছে যাব। আমি জানি তিক্ততা আর ঘৃণাকে পেছনে ফেলে আসতে না পারলে আমাকে তখনও কারাগারে বন্দি থাকতে হবে। খণ্ডিত স্বাধীনতা বলেই কিছু নেই। এই অবিসংবাদিত নেতাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, শ্রদ্ধা ভরে স্মরণ করছি তাকে আজকের এই দিনে। এবারে কেউ স্টিল সকাল 24 থেকে যথারীতি বিরতি, সাথে থাকুন। কেউ স্টিল সকাল 24-এ আমন্ত্রণ জানায় আরও একবার। আমি তাসনুফা মোহনা। প্রিয় দর্শক, এই সকালে এবারে আপনাদেরকে জানাবো ইতিহাসের আজকের দিনে কি কি ঘটেছিল। ইতিহাস এমন এক সময় যেই অতীতের উপরে ভর করে আমরা ভবিষ্যৎ বিনির্মাণের পথ খুঁজে পাই। চলুন জেনে আসি ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটনা ঘটেছিল। 1783 সালে ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম হার্শেল ছায়াপথের প্রকৃতি আবিষ্কার করতে সক্ষম হন। 1841-এর 18 জুলাই ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয়। 1947 সালে ভারতের স্বাধীনতা আইন ইংল্যান্ডের রাজার অনুমতি লাভ করে। 1966 সালে মহাকাশ জেমিনি 10 উৎক্ষেপণ করা হয়। 1968 সালে আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারাতে ইন্টেল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় এবং 1977 সালে ভিয়েতনাম জাতিসংঘের সদস্যপদ লাভ করে। বিশ্বে ঘটে যাওয়া নানা ঘটনা কোনো সুখবর বয়ে আনছে না ব্যবসায়। প্যারিস অলিম্পিক আয়োজন করতে গিয়ে বিড়ম্বনায় পড়ে ফ্রান্স। সেই সাথে চীনে কমেই চলেছে বিদেশি বিনিয়োগ, যার প্রভাব ফেলছে বেশ কিছু খাতে। ফলে বিশ্বজুড়ে কমতে পারে নানা পণ্যের উৎপাদন। এদিকে রেকর্ড সমান উচ্চতায় স্বর্ণের দাম। নানা আর্থিক চাপের মুখে বিশ্বের অর্থনীতি। এরই মধ্যে বিশ্বজুড়ে বেশ কয়েকটি বড় ঘটনা হলেও তাতে ব্যবসার ভাগ্য লক্ষ্মী মুখ তুলে তাকাচ্ছে না কারো দিকে। প্যারিস অলিম্পিক নিয়ে ফ্রান্স জুড়ে উন্মাদনা থাকলেও অর্থের খাতায় প্রাপ্তিটা প্রায় শূন্য। হিসেব বলছে এত বড় ইভেন্টের পরও এয়ার ফ্রান্সের ক্ষতি দাঁড়াবে 180 মিলিয়ন ইউরো। হোটেল বুকিং গত গ্রীষ্মকালীন অলিম্পিকের তুলনায় প্রায় 82% কম। অর্থাৎ এবারের অলিম্পিকের যে কোনো দিনই ফ্রান্স জুড়ে রুম বুকিং পেতে মরিয়া হয়ে থাকবে হোটেল মালিকরা। আর পুরো আয়োজনে প্যারিস যে ক্ষতির মুখে থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না। ইউরোপের উন্নত দেশের তকমা ছাড়িয়ে বিশ্বের নজর এখন চীনে। ভূ রাজনীতির নানা কারণে এমনিতেই চীনের উপরও পুরো বিশ্বের নজর।
ব্যবসার এক পাশে উন্নতি তো আরেক পাশে ধসের কাহিনী। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের হিসেবে এবছর বিদেশি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০০ বিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৯% বা ২০৫ বিলিয়ন ইউয়ান কম। উৎপাদন খাতে বিদেশি বিনিয়োগ কমেছে ১৪২ বিলিয়ন ইউয়ান বা ২.৫%, আর হাইটেক ইন্ডাস্ট্রিজে কমেছে ৬৫ বিলিয়ন ইউয়ান বা ১৩%। চীনের হাইটেক ইন্ডাস্ট্রিজ এ আঘাত যেন অন্য কিছুর ইঙ্গিত দেয়, তা উঠে এসেছে গোল্ডম্যান স্যাক্সের রিপোর্টে। সংস্থাটি বলছে, যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে ৩০% দখল কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠানের। আগামী ১০ বছরের মধ্যে ৫% মানুষের জায়গা দখলে যে লড়াই তা নতুন করে .com বাবেল 2.0 তৈরি করছে তা পুরোপুরি নিশ্চিত। এর মাঝে ফেডারেল রিজার্ভ সেপ্টেম্বরে সুদের হার পরিবর্তনের যে ঘোষণা দিয়েছে তার প্রভাব পড়তে শুরু করেছে স্বর্ণের বাজারে। এরই মধ্যে বিশ্বজুড়ে স্বর্ণের দাম 0.৫% বেড়ে প্রতি আউন্স প্রায় $২,৫০০ উঠেছে। মূল্যস্ফীতি 2% আটকে রাখার যে ঘোষণা ফেডের, তাতে বাঁধ সাধতে পারে এই স্বর্ণের দাম। সাথে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কাজ করছে অনুঘটক হিসেবে। সব মিলিয়ে বিশ্ব অর্থনীতি খুব একটা স্বস্তিতে নেই, তা সহজে বোঝা যায়। সাথে ২০০৮-এর মতো আরেকটি আর্থিক মন্দার চাপ যে বাড়ছে, তাতে কোনো সন্দেহ নেই। ইফতেখার আলম, চ্যানেল 24। ডিজিটাল দুনিয়ায় সাবস্ক্রাইব করে কন্টেন্ট দেখাটা এখন স্বাভাবিক বিষয়। আর এই সেবা দিয়ে $বিলিয়ন আয় করে নিচ্ছে স্পটিফাই, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এবং ইউটিউবের মতো প্রতিষ্ঠানগুলো। তথ্য বলছে, শুধু ভিডিও স্ট্রিমিং সাবস্ক্রিপশন অ্যাপ থেকেই গেল বছর প্রতিষ্ঠানগুলোর আয় $৫৫৬ বিলিয়ন। রয়েছে মিউজিক, অনলাইন গেমিং, অনলাইন নিউজপেপারের মতো নানা সেবা। নাদিয়া ইসলাম তুলির রিপোর্ট। বিনোদন খাতে আয়ের অন্যতম মাধ্যম সাবস্ক্রিপশন সেবা। অর্থের বিনিময়ে এমন সেবা দিয়ে $বিলিয়ন আয় করে যাচ্ছে স্পটিফাই, নেটফ্লিক্স, ইউটিউবের মতো কোম্পানিগুলো। তথ্য বলছে, না জেনে সাবস্ক্রিপশন চার্জ প্রদান করে ২০০% পর্যন্ত এই ব্যবসা বাড়িয়ে যাচ্ছে অমনোযোগী গ্রাহকরা। সবচেয়ে বেশি অর্থ দিতে হয় সংবাদ মাধ্যমগুলোকে। দ্য নিউ ইয়র্ক টাইমসের গ্রাহক ৯০ লাখের বেশি, যাদের গ্রাহক প্রতি মাসিক চার্জ $25। অন্যদিকে ওয়াল স্ট্রিট জার্নালের গ্রাহক সংখ্যা কম হলেও প্রতি মাসে গ্রাহকদের থেকে আদায় করে নেয় $39 বেশি। আর অ্যাপল নিউজ প্লাসে এই হার প্রায় $13। বিনোদন সেবা প্রদানকারী সবচেয়ে জনপ্রিয় দুটি মাধ্যম নেটফ্লিক্স ও ডিজনি। নেটফ্লিক্সের জন্য প্রতি মাসে গ্রাহকদের গুনতে হয় $15 বেশি। ডিজনি প্লাসের জন্য, যার পরিমাণ প্রায় $14, আর হুলু প্লাসের চার্জ প্রায় $18। তবে ভিডিও স্ট্রিমিং সেবার মাঝে সবচেয়ে ব্যয়বহুল স্লিং, যাদের জনপ্রতি মাসিক চার্জ $40। সিনেমা, লাইভ শো, লাইভ টিভি ও বিভিন্ন খেলা সরাসরি সম্প্রচার করে স্লিং টিভি। বিশ্বব্যাপী ভিডিও স্ট্রিমিং অ্যাপ থেকে গেল বছর $৫৫৬ বিলিয়ন আয় করেছে প্রতিষ্ঠানগুলো। চলতি বছরে যা হতে পারে $৬৭৪ বিলিয়ন। ধারণা করা হচ্ছে ২০৩২ সালের মধ্যে এই বাজার গিয়ে দাঁড়াবে $২৭০০ বিলিয়ন। এছাড়াও আছে জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং অ্যাপ স্পটিফাই, ইউটিউব মিউজিক ও অ্যাপল মিউজিক, গ্রাহক প্রতি যাদের মাসিক আয় প্রায় $11। অন্যদিকে বইপ্রেমীদের জন্য রয়েছে সাবস্ক্রিপশন সেবা। অডিবল, স্কাইপ, কিন্ডলের মাধ্যমে খুঁজে নিচ্ছেন পছন্দের বই। গত এক দশকে যাদের সাবস্ক্রিপশন চার্জ বেড়েছে ৮ গুণের বেশি। রয়েছে অনলাইন গেমিং সেবা প্লেস্টেশন প্লাস, অ্যাপল আর্কেড ও এক্সবক্স গেম প্লাস। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। মানুষের বিশ্বাস, আচার আচরণ এবং জ্ঞানের একটি সমন্বিত কাঠামোই সংস্কৃতি। এই সংস্কৃতি নিয়েই জানবো আজ জানাবো চ্যানেল 24-এর নিয়মিত আয়োজন আলজেরিয়ার সংস্কৃতি। আলজেরিয়ার একটি সমৃদ্ধ ইসলামিক ইতিহাস রয়েছে, যা বহু শতাব্দী ধরে বিস্তৃত। ৭ম শতাব্দীতে আরব বিজয়ীদের দ্বারা আলজেরিয়াতে ইসলাম প্রবর্তিত হয়েছিল। ইসলামিক স্থাপত্য শিল্পে পিছিয়ে নেই দেশটি। বিখ্যাত ও বৈচিত্র্যময় ইসলামিক স্থাপত্যশৈলী দেশটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আলজিয়ার্সের গ্রেট মসজিদ, টেমসেন মসজিদ এবং কেতচাওয়া মসজিদ ইসলামিক স্থাপনার অন্যতম নিদর্শন।
ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা আলজেরিয়ান সংস্কৃতিতে তাৎপর্যপূর্ণ গুরুত্ব বহন করে। এই উৎসবে সবাই বাসায় একত্রিত হয়ে আনন্দ ভাগাভাগি করে। মুসলিম দেশ হিসেবে আলজেরিয়ানরা ইসলামিক রীতিনীতি মেনে চলে। তাদের পোশাকে তার বহিঃপ্রকাশ দেখা যায়। পুরুষ এবং মহিলা উভয়ই ডিজেলাবা পরিধান করে। এটি একটি ঢিলে ঢালা পোশাক। নারীরা হাইক নামক পোশাক পরে। মাথায় স্কার্ফ পরা বাধ্যতামূলক এই দেশটিতে। ক্যালিগ্রাফি আলজেরিয়ান সংস্কৃতিতে একটি উল্লেখযোগ্য অংশ। কুরআনিক শ্লোক এবং আরবি শিলালিপির বিভিন্ন শিল্প ফর্ম সিরামিক এবং টেক্সটাইলের মধ্যে পাওয়া যাবে। আলজেরিয়ান হেসেলে তাদের খাদ্য তালিকায় আরব এবং বার্বার উভয়ই দেখা যায়। কুসকুস, ট্যাগিন এবং পেস্ট্রির মতো ঐতিহ্যবাহী খাবারগুলো এর মধ্যে অন্যতম। দেখছিলাম বিভিন্ন দেশীয় সংস্কৃতি নিয়ে চ্যানেল 24-এর নিয়মিত আয়োজন। এবারে একেবারেই শেষ পর্যায়ে অনুষ্ঠানের। কথা ছিল কোনো এক শ্রাবণের দিনে ভিজবে আমার সাথে, হাঁটতে হাঁটতে যাব বহু দূর। টুপটাপ বৃষ্টি পড়বে, মাথার উপর থাকবে না কোনো ছাতা। দক্ষিণা হাওয়ায় তোমার এলোকেশি চুল উড়বে। উড়তে উড়তে একসময় আমার মুখের ওপর আছড়ে পড়বে তোমার চুল। চুলের মাতাল করা গন্ধে আমি উতলা হয়ে যাব ক্ষণিকের জন্য। মন ভরে চুলের সুবাসিত গন্ধ উপভোগ করব। বৃষ্টির মাত্রা ক্রমশ বাড়তে থাকবে। আমাদের থামার কোনো নামগন্ধ থাকবে না তখন। হাতে হাত রেখে অগ্রসর হব অচেনা পথের রাস্তায়। হারিয়ে যাওয়ার ভয় নেই। প্রযুক্তির এই যুগে মানুষ হারায় না। তুমুল বৃষ্টিপাত দেখে মানুষ সব ঘরে ঢুকে যাবে। রাস্তাঘাটে কোনো মানুষ থাকবে না কোনো দিন।